স্বাগতম সবাইকে রসায়ন স্কুলের আজকের এই নতুন বিশ্লেষণে। আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা আমাদের বর্তমান পরিবেশের জন্য একটা বেশ বড় অ্যালার্ম, আর তা হলো অ্যাসিড বৃষ্টি এবং এর প্রতিকার। তো চলুন একদম পরিষ্কারভাবে ভেঙে দেখা যাক এর পেছনের রাসায়নিক প্রক্রিয়াগুলো আসলে ঠিক কী আর কিভাবে বিজ্ঞানভিত্তিক উপায়ে এই সমস্যার সমাধান করা যায়। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত 5টি ধাপে এগোব। প্রথম অংশে থাকবে স্বাভাবিক ও অ্যাসিড বৃষ্টির পার্থক্য। এরপর আমরা দেখব এর রাসায়নিক উৎপত্তি, এর ক্ষতিকর প্রভাব, প্রতিকারের বিজ্ঞানভিত্তিক উপায় এবং সবশেষে থাকবে আমাদের উপসংহার। প্রথমেই চলুন দেখে নেই স্বাভাবিক বৃষ্টি আর অ্যাসিড বৃষ্টির মধ্যে আসলে তফাৎটা কোথায়। কারণ অস্বাভাবিকতা বুঝতে হলে তো আগে স্বাভাবিক অবস্থাটা জানতে হবে, তাই না? জানলে হয়তো একটু অবাক হবেন, একদম দূষণমুক্ত সম্পূর্ণ স্বাভাবিক বৃষ্টির পানিতেও কিন্তু প্রাকৃতিকভাবেই সামান্য পরিমাণ অ্যাসিড থাকে। ব্যাপারটা হলো, বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাই অক্সাইড বৃষ্টির পানির সাথে মিশে খুব দুর্বল একটা কার্বনিক অ্যাসিড তৈরি করে। আর ঠিক এই দুর্বল অ্যাসিডটার কারণেই একদম বিশুদ্ধ বৃষ্টির পানির পিএইচ মাত্রা কিন্তু কখনোই পুরোপুরি 7 হয় না। 5.5 হল দূষণমুক্ত স্বাভাবিক বৃষ্টির পানির পিএইচের সর্বনিম্ন মাত্রা। কিন্তু অ্যালার্মিং ব্যাপারটা শুরু হয় ঠিক তখনই যখন এই মানটা 5.6-এর নিচে নেমে যায়। পিএইচ যখন এর চেয়ে কমে যায় তখনই একে আনুষ্ঠানিকভাবে অ্যাসিড বৃষ্টি বলা হয়। আর এটা কিন্তু কোনো প্রাকৃতিক ঘটনা নয়, বরং আমাদের সৃষ্ট বায়ু দূষণেরই সরাসরি ফল। শুনলে অবাক হতে হয়, শিল্পাঞ্চলগুলোতে এই পিএইচ মাত্রা ভয়াবহভাবে 3.5 থেকে 5.6-এর মধ্যে নেমে আসতে পারে। এখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, এই পিএইচ মাত্রা এত তীব্রভাবে কমে যাচ্ছে কেন? এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের পরবর্তী সেকশনে, অ্যাসিড বৃষ্টির রাসায়নিক উৎপত্তি। এই পুরো ঘটনাটার পেছনে মূলত 3টি উপাদান প্রধান কালপ্রিট হিসাবে কাজ করে: সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড। আর এগুলো মূলত পরিবেশে নির্গত সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড গ্যাস থেকেই উৎপন্ন হয়। চলুন বিক্রিয়াগুলো একটু গভীরভাবে খতিয়ে দেখি। প্রথম ধাপে যখন প্রচুর সালফারযুক্ত কয়লা পোড়ানো হয় তখন সেখান থেকে বের হয় সালফার ডাইঅক্সাইড। এরপর এই গ্যাস বৃষ্টির পানিতে মিশে তৈরি করে সালফিউরাস অ্যাসিড। আর শেষমেশ বাতাসের অক্সিজেনের সাথে অক্সিজেশন বিক্রিয়ার মাধ্যমে এটা পরিণত হয় একেবারে ভয়ঙ্কর ক্ষতিকারক সালফিউরিক অ্যাসিডে। বুঝতেই পারছেন চেইন রিয়াকশনটা কতটা মারাত্মক। নাইট্রোজেনের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকম একটা ক্ষতিকর চেইন রিয়াকশন ঘটে। রোজগার অটোমোবাইল ইঞ্জিন বা শিল্প কারখানা থেকে যে নাইট্রিক অক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড বের হয়, সেগুলো বাতাস আর পানির সাথে বিক্রিয়া করে সরাসরি নাইট্রিক অ্যাসিড তৈরি করে ফেলে। রসায়ন স্কুলের এই বিশ্লেষণটি একদম জলের মতো পরিষ্কার করে দেয় যে দূষণ কিভাবে সরাসরি এরকম ক্ষতিকর অ্যাসিডে রূপ নিচ্ছে। যখন আকাশ থেকে এই তীব্র অ্যাসিডগুলো আক্ষরিক অর্থেই মাটিতে ঝরে পড়ে, তখন পরিবেশ আর আমাদের চারপাশের অবকাঠামোর ঠিক কতটা ক্ষতি হয়, চলুন সেটাই এখন দেখি। এই অ্যাসিড বৃষ্টির বাস্তব প্রভাবগুলো কিন্তু রীতিমতো শিওরে ওঠার মতো। এর ফলে মাটি আর পানির পিএইচ মারাত্মকভাবে কমে যায়, যার সরাসরি প্রভাব পড়ে জীব বৈচিত্র্যের ওপর। মাছ ও অন্যান্য জলজ প্রাণী মারা যায়, ফসলের ব্যাপক ক্ষতি হয়। আর শুধু প্রাকৃতিক পরিবেশই নয়, এই অ্যাসিড বড় বড় ভবন আর ধাতব কাঠামোকেও খুব দ্রুত ক্ষয় করে ফেলে। এর পাশাপাশি মানুষের ফুসফুস ও শ্বাসতন্ত্রের নানা জটিল রোগের জন্য কিন্তু এই অ্যাসিড বৃষ্টিই দায়ী। এত সব ভয়াবহ ক্ষতির কথা শোনার পর সবচেয়ে বড় যে প্রশ্নটা সামনে এসে দাঁড়ায় তা হল, এই ক্ষতিকর প্রভাবগুলো কি সক্রিয়ভাবে কমানো সম্ভব? দারুণ একটা ব্যাপার কি জানেন, রসায়ন শুধু যে সমস্যার কারণটাই বলে দেয় তা কিন্তু নয়, বরং একেবারে নিখুঁত বিজ্ঞানভিত্তিক সমাধানও বাতলে দেয়। চলুন এবার প্রতিকারের সেই উপায়গুলো দেখে নিই। পরিবেশকে সরাসরি রক্ষা করার একটা অত্যন্ত কার্যকর পদ্ধতি হল লাইমিং বা লিমিং। এক্ষেত্রে অ্যাসিড বৃষ্টির পর পুকুর, হ্রদ বা কৃষিজমিতে সরাসরি চুন বা চুনাপাথর ছিটিয়ে দেওয়া হয়। এটা আসলে চমৎকার একটা নিউট্রালাইজেশন বা প্রশমন বিক্রিয়া। চুনাপাথর খুব সহজেই অতিরিক্ত অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সেটাকে একদম নিরপেক্ষ করে ফেলে। আর দূষণকে যদি একেবারে উৎসেই আটকে দিতে চাই, সেটার জন্য আছে এক যুগান্তকারী প্রযুক্তি, ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন বা এফজিডি প্ল্যান্ট। এখানে শিল্প কারখানার চিমনি থেকে নির্গত ক্ষতিকর সালফার ডাইঅক্সাইড গ্যাসটাকে চুনাপাথরের পানির ভেতর দিয়ে চালনা করে শোষণ করে নেওয়া হয়। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, এই পুরো প্রসেসের শেষে বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয় জিপসাম, যেটা আবার নির্মাণ কাজে খুব কাজে লাগে। ক্ষতিকর গ্যাসকে রীতিমতো উপকারী সম্পদে রূপান্তরের এর চেয়ে অসাধারণ উদাহরণ আর কি হতে পারে? এবার আসি নাইট্রোজেন অক্সাইড বা NOx নিয়ন্ত্রণের কথায়। এখানে খুব চমৎকার দুটো পদ্ধতি রয়েছে। প্রথমটি হলো ক্যাটালিটিক কনভার্টার, যা গাড়ির ধোঁয়া থেকে ক্ষতিকর গ্যাসটাকে ভেঙে একেবারে নিরাপদ নাইট্রোজেন আর অক্সিজেন গ্যাসে পরিণত করে দেয়।
আর দ্বিতীয়টা দেখা যায় বড় বড় পাওয়ার প্ল্যান্টগুলোতে, যেখানে অ্যামোনিয়া ব্যবহার করে খুব নিখুঁতভাবে এই ক্ষতিকর গ্যাসগুলোকে সরিয়ে ফেলা হয়। আমরা আজকের এই আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। রসায়ন স্কুলের এই বিশ্লেষণটি শেষ করার আগে চলুন পুরো ব্যাপারটার মূল অংশগুলো একবার রিক্যাপ করে নিই। পুরো আলোচনা থেকে একটা জিনিস নিশ্চয়ই পরিষ্কার যে অ্যাসিড বৃষ্টি কোনো হঠাৎ গজিয়ে ওঠা প্রাকৃতিক দুর্যোগ নয়। এটা মূলত আমাদের শিল্পকারখানা আর যানবাহন থেকে নির্গত সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড গ্যাসের কারণেই তৈরি হচ্ছে। তবে সবচেয়ে বড় আশার কথা হলো, আমরা যদি সঠিক বিজ্ঞানভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো ঠিকঠাক মতো মেনে চলি, তাহলে এর ক্ষতিকর প্রভাব অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। পরিশেষে একটা খুব গুরুত্বপূর্ণ চিন্তার খোরাক দিয়ে আজকের এই বিশ্লেষণ শেষ করা যাক। আমাদের চারপাশের এই সুন্দর পরিবেশকে রক্ষা করার জন্য এই রাসায়নিক প্রক্রিয়াগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা থাকাটা ঠিক কতটা জরুরি, কারণ এই বিক্রিয়াগুলোর সঠিক জ্ঞানই কিন্তু আমাদের আগামী দিনের পরিবেশ বাঁচানোর নতুন সব প্রযুক্তির পথ দেখাবে। রসায়ন স্কুলের আজকের এই আয়োজনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।